তো ভাইয়া যে পার্সপেক্টিভটা বলছে ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে, সো আমি এখন যে ইয়াটা বলবো ধরেন ভেন্ডরের এন্ড থেকে বা আমরা ইনভেস্টর সিক করতেছি। সো এইটা আমরা একটা বিজনেস মডেল অলরেডি দাঁড় করিয়েছি এবং আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু অনেকগুলো মডেলে যেমন বাই মুরাবাহা বলেন মুদারাবা সবগুলোতে আমরা করে আসতেছি। বিনিয়োগের সাথেও আমাদের কাজ আছে, আমরা নিজেরাও কিছু ক্রাউড ফান্ডিং করছি, কিছু অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট আছে। তো আমরা রিসেন্টলি হচ্ছে মুশারাকা ইনভেস্টমেন্টে যাচ্ছি। সো এই জিনিসটাই আসলে আপনাদেরকে একটু বলা এবং মানে সবাই মিলে একটু স্টর্মিং করা যে আজকে যে সেশনটা হইলো যে এইটার আলোকে আসলে আমরা ঠিক পথে আছি কিনা বা এটাতে কোনো লুফোস আছে কিনা বা আপনাদের কোনো এখানে ইনপুট আছে কিনা। সো এই জিনিসটা আর কি আমরা এই সেশনটার মধ্যে দিয়ে যাবো ইনশাল্লাহ। সো আমরা ইতিমধ্যে অনেকেই জানেন হয়তো বা আলাপও হয়েছে, আমাদের এই সেট আপটাও দেখেছেন। আমরা কিন্তু অ্যাগ্রো বিজনেসে আজকে 5 বছর ধরে আছি, এটা 6th ইয়ার আমাদের। আর আমরা বিজনেসে আছি 10 বছর হইলো। আর আমি 10 বছর চাকরি করেছি, 10 বছর ব্যবসা, মানে 20 বছর আমার কেরিয়ার না, আমার কেরিয়ার 7 বছর আমি প্যারালালি ব্যবসা এবং চাকরি করেছি। তো 21 সালে আমরা এই অ্যাগ্রো বিজনেসটা স্টার্ট করি এবং অ্যাগ্রো বিজনেসটা কিন্তু আমাদের এক্সটেনশন ছিল। আমাদের আগের যে ব্যবসাগুলো ছিল আমরা ন্যাচারাল ফুড বা সেফ ফুড নিয়ে কাজ শুরু করি 2015 থেকে। ওই যে হলুদ মরিচ মধু টধু এইসব, তো ওইটা করতে যে আমাদের একটা ভালো ক্লায়েন্ট বেস হলো এই 10 বছরে 7 বছরে। তো তখন তাদের কাছে আমরা প্রেজেন্ট করলাম যে ভাই আমাদের তো গরুও আছে, আমরা গরু করতেছি, ঈদের সময় তুমি তো গরু কিনোই, তো আমাদের কাছে তুমি ন্যাচারাল গরু পাবা, নিরাপদ খাবারে ইয়া করা, লালন পালন করা, তো আমাদের কাছে এটা নাও। সো আমাদের কাছে এটা আসলে নতুন কোনো ব্যবসা ছিল না এবং আলহামদুলিল্লাহ আমরা খুব পজিটিভ রেসপন্স পাই। এরপর আমরা বিফ শুরু করি, বিফ সেল করা, মানে মাংস সেল করা আর কি। এইভাবে আমরা 5 বছর আমরা পার করেছি এবং পুরাটাই আমরা সোফার এই যে 15 থেকে যে 21 আমরা ওইভাবে বাইরে এক্সটার্নাল ইনভেস্ট কখনো দ্বারস্থ হই নাই। একটা শুধু আউটলেটের সময় আমাদের ছোট ভাই আসছিল, একসাথে আমরা গিয়েছিলাম, আদারওয়াইজ কোনো এক্সটার্নাল ফাইন্যান্স নেই। আমরা অলওয়েজই আসলে এই বিষয়টায় নেগেটিভ ছিলাম, বাট যখন আসলে অ্যাগ্রোতে আসলাম কারণ ভলিউম তো হিউজ, কারণ এখানে একটা সিজন ব্যবসা করতে গেলে 20-30 লাখ টাকার প্রয়োজন। তো তখন আমরা কিছু এক্সটার্নাল ফাইন্যান্সের দ্বারস্থ হই এবং আলহামদুলিল্লাহ ওইভাবেই শর্ট ফাইন্যান্স, ওই যে ডেপ ফাইন্যান্স যেটা বললেন ভাইয়া, যে বাই মুরাবাহাতে আমরা মোস্টলি ইনভেস্ট নেওয়া শুরু করি। ওই প্রজেক্ট বেসিসে ঈদের আগে টাকা নেই, নিয়ে ঈদ পার করি, ব্যবসা করি এবং তারপরে টাকা দেয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের 5 বছরের মধ্যে 5 বছরে আমরা আনসোল্ড গরু ছিল এরকম হিস্ট্রি নাই, 2-1টা ছিল, মানে ওটা আসলে আনসোল্ড বলা যায় না, কোনো কারণে ছিল। আমরা খুবই সাকসেসফুল 5টা বছর পার করি এবং প্রত্যেক বছরই আমাদের মানে 15-20 দিন আগেই 90% গরু সেল হয়ে যায় এবং পরে আর একটা স্কারসিটি থাকে এবং আমরা ওইটা স্কারসিটিটা ধরেই রাখি, আরো গরু বেচা যায়, কিন্তু আমরা ওইটা করি না, মানে আমাদের রেঞ্জের বাইরে। তো এইভাবে আমরা 5 বছর পার করি, করে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাগ্রো রিলেটেড যে ইকোসিস্টেমটা সেটা মোটামুটি একটা পর্যায়ে এখন গিয়েছে। যেমন আমরা অলওয়েজ সেল ফোকাস ছিলাম, প্রোডাকশন ফোকাস না। কারণ একটু আগে বলছিলাম ভাইদের সাথে ইনফর্মাল আলোচনায় যে গরুর প্রোডাকশন ইজ ভেরি ইজি, সেলটা হচ্ছে টাফ। একটা গরু যে কেউ প্রোডাকশন করতেই পারে, গরু আইনা ঘাস খাওয়াইলেই কিন্তু গরু বড় হয়, এটা কোনো রকেট সায়েন্স না, কিন্তু বিক্রি করাটা রকেট সায়েন্স। সো আমরা অলরেডি সেল ফোকাস ছিলাম যে সেলটা যাতে আমরা করতে পারি ভালোভাবে, ওইটা করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ভালো একটা ক্লায়েন্ট বেস বলেন গুডউইল বলেন এটা তৈরি হয়েছে। এবং আমাদের আরেকটা ফোকাস ছিল যে আমাদের বাইরের ডিপেন্ডেন্সি যাতে না থাকে, আমাদের এই যে প্রোডাক্ট গুলা প্রোডাকশন করতেছি এটা যাতে খুব বেশি বাইরের লোকের কাছে ডিপেন্ডেন্সি না থাকে, যে বেচতে পারলাম না আয় হায় আমার তো শেষ, বা গরু জবাই করলাম মাংস বেচতে পারতেছি না, এই মাংস নিয়ে কি করিব। হ্যাঁ, যেমন কষাইরা 2 কেজি মাংস থাকে ওইটার জন্য কিন্তু সারাদিন বসে থাকে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে ডিপেন্ডেন্সিটা থেকে আমরা নিজেদের একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছি যেখানে আমরা নিজেদের প্রোডাকশনটা নিজেরাই কনজিউম করার একটা ক্যাপাসিটি, যেটা আমাদের আপনারা অনেকেই জানেন যে বিফওয়ালা রেস্টুরেন্ট আমরা স্টার্ট করি এবং আমাদের এখন 3টা রেস্টুরেন্ট আছে, আর একটা ক্যাটারিং সার্ভিস করছি। আর ভেরি রিসেন্টলি আমরা আরেকটা বিফওয়ালার ব্রাঞ্চ 2 আর কি, ওই 2টা রেস্টুরেন্ট হচ্ছে আমাদের অন্য নামে, আর বিফলা নামে আমাদের সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে শ্যামলীতে। এটা প্রসেস মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। তো এটারও উদ্দেশ্য হচ্ছে যে আমার এগ্রোটাকে কেন্দ্র করে, বিফলাতে আমরা গেলাম কখন, যখন গরু বেচতে যে মাংস বেচতে যে দেখলাম যে ওই যে 2 কেজি 5 কেজি করে
লেফট ওভার থাকে, বেচতে পারতেছি না, পরের সপ্তাহে এটার মানুষ কিনে না, যে ভাই ফ্রিজের মাংস কিনবো না, হ্যাঁ তাজা মাংস দেয়। তো ওইটা তো ভালো মাংস, ফ্রিজে আমরা দিনের পর দিন রেখে খাচ্ছি, কিন্তু যখন কিনতে যাচ্ছি তখন আর ফ্রিজের মাংস খায় না। তারপরে স্পেয়ার পার্টস গুলো আমরা ইউটিলাইজ করতে পারতেছিলাম না, যে পায়া কলিজা মগজ, অথচ ওইটারই কিন্তু বেশি চাহিদা, আপনি কোথাও পাওয়া যায় না এটা। তখন আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা রেস্টুরেন্ট স্টার্ট করি, এবং আলহামদুলিল্লাহ এখন ওইটার বেশ ভালো রেসপন্স, এবং ওটা আমরা অ্যাগ্রোসেন্ট্রিকই। তা আমাদের যেটা এখন মডেললেস, এখন উইকলি একটা করে গরু যায়, আমাদের টার্গেট হচ্ছে পার ডে যদি একটা করে গরু আমরা কনজিউম করতে পারি আমাদের বিফলাতে, সো দেখা যাবে যে এই গরু বিক্রি করেই আমরা প্রায় 3-3.5 কোটি টাকার আমাদের রেভিনিউ আসবে শুধু মাংসের ক্ষেত্রে, ঈদের ক্ষেত্রে বাদই। তো এই আর কি মোটামুটি। আর ব্যাকএন্ডে আমরা ভাইয়া বেশ কিছু আরেক কিছু ভালো কাজ করছি, যেমন গরুর যে খাবারটা সাইলেস খাওয়াই, মেইন যে খাবারটা ঘাস ভুসি এগুলো খাই আমরা। আমরা মূলত কিন্তু ন্যাচারাল ফার্ম বলতে পারেন, মানে এটা আমাদের ইউএসপি, আমরা স্লো গ্রোথ ন্যাচারাল খাবার দিয়ে গরু বড় করি এবং সেফ গরু। এবং এটাতে আপনি যে মাংসের কোয়ালিটি বলেন বা হেলথ বিষয়গুলা, এটা আমরা মেনটেন করার চেষ্টা করি, এবং এটাই আমাদের ইউএসপি। এতদিন দুর্বলতা ছিল, বাট ওই দুর্বলতাটাকে আমরা এখন পজিটিভিটিতে কনভার্ট করে কাস্টমারদের লিটারেট করেছি এই 5 বছরে, এবং আমাদের আলহামদুলিল্লাহ কাস্টমাররা বেশ হ্যাপি, এবং আমরা রিপিট পারচেস পাচ্ছি এখন প্রচুর। আমাদের এখন এই 5 বছরে 300 ইউনিক ক্লায়েন্ট হয়েছে, এর মধ্যে আমাদের ক্লায়েন্টও আছে এখানে, বান্না ভাইয়ের ওই যে সাইড ভাইয়েরও আমাদের ক্লায়েন্ট, আমাদের নিজস্ব লোকজনই সব। তো আমাদের এখন মোটামুটি 300-350 শুধু ঈদের ইউনিক ক্লায়েন্ট আছে। আমরা ভাগা সার্ভিস, কষাই সার্ভিস এগুলো দিচ্ছি। তো এগ্রোটা নিয়ে আমরা ওই যে গরুর যে খাবার যেটা সাইলেস, এইটা আমরা নিজেরা করি, আমাদের নীলফামারীতে প্রোডাকশন আছে। তো এই সবগুলো অপরচুনিটি। তারপরে আমরা দুধের যে ব্যাপারটা, এটাও খুব ভালো চাহিদা, ঢাকা শহরে দুধের প্রচুর চাহিদা। আর আমাদের দুধগুলো তো ফুল ক্রিম, বাজারের গুলো হচ্ছে কিন্তু ক্রিম সেপারেট করে, আর এটা ফুল ক্রিম ভাই, এটা একবার যে খাবে ও বাজারের দুধ আর জীবনে খাবে না। মানে এটা শুধু আমাদের না, মানে ফার্মের যেটা ফুল ক্রিম দুধ, এটা টেস্ট আনপ্যারালাল। আর আমরা তো স্পেশালি আরো স্লো গ্রোথ, আমার 15 কেজি ল্যাকটেশনের গরু থেকে আমরা 8 কেজি ল্যাকটেশন নেই, মানে দুধ হয়। মানে এটা চাইলে আমরা 15 কেজি নিতে পারতাম, ফিট টিট খাওয়ায় বা বিভিন্ন ধরনের মেকানিজম করে 100 করে। হ্যাঁ, তো এইটা আমাদের দুধেরও ব্যাপক চাহিদা আছে। আমাদের এক ভেন্ডরই আমাদেরকে 100 কেজি অর্ডার দিয়ে রাখছে, যে যতদিন আমরা 100 কেজি, আমরা তাকে 10 কেজি করে দিচ্ছি। তো এটা আমরা স্টার্ট করেছি। তো এই বছর এসে আমরা দেখলাম যে আসলে এই শর্ট টার্ম ইকুইটি বেস বা এই যে ডেট ফাইন্যান্স বেস ইয়ে করে আসলে আমাদের ইনভেস্টররাও খুব বেশি, মানে ওরাও নিচ্ছে দিচ্ছে একটা। আর অ্যাজ এ বিজনেসম্যান আমাদের ফোকাসটা কিন্তু ডাইভার্সিফাইড হয়ে যেতেছে, মানে দুই ভাগ হচ্ছে। অ্যাজ এ ভেন্ডর বা বিজনেসম্যান আমার ফোকাসটা কোথায় হওয়া উচিত ছিল? বিজনেস ডেভেলপমেন্টে, প্রফিট জেনারেট করা। কিন্তু আমি যখন এই যে ডেট ফাইন্যান্স নিচ্ছি, শর্ট টার্ম ফাইন্যান্স, আমার ফোকাস হয়ে গেছে কিন্তু দুই ভাগ। আমার এখন টেনশন থাকতেছে, ভাই ঈদে টাকা কোথা থেকে পাবো এতগুলো টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, ধরেন 100 গরু বেচলে তো 1 কোটি টাকা লাগে মিনিমাম, এত টাকা কোথা থেকে পাবো? আবার বিক্রি করে এটা সময় মতো রিপে করা, এটার একটা টেনশন। আবার অনেক অপরচুনিটি মিস হয় কিভাবে? যেমন ঈদের আগে গত 2-3 বছর ধরে বাজার কিন্তু পড়ে যেতেছে। অন্যান্য এগ্রোগুলা করে কি, ঈদের আগের দিন 2 দিন আগে হাটে যায়, 30-40-50টা গরু কিনে নিয়ে আসে হাট থেকে, তাই না? ধরেন অর্ধেক দামে পায়, ওইটা পরের বছর ওইটা বিক্রি করে। আমার হাতে টাকা আছে ঈদের আগে, কিন্তু আমি এটা কিন্তু এই সুযোগটা নিতে পারছি না। দেখা যায় যে আমার তো টাকা দিয়ে দিতে হবে ঈদের পর, হ্যাঁ, আমি যদি এখনই খরচ করি। সো এইরকম অনেক অপরচুনিটি মিস হচ্ছে। আমরা এই যে লং টার্ম যে এই যে দুধের যে প্রজেক্টটা, এটা কিন্তু লং টার্ম, কারণ এটা বাচ্চা হবে, দুধ দিবে, একটা দুধের গরু থেকে 3-4-5 বছর পরে আসে। কিন্তু আমার একটা শর্ট টার্ম নিচ্ছি, 6 মাস পরে ওকে টাকা দিয়ে দিতে হচ্ছে, প্লাস ক্যাপেক্সে আমার একটা ইনভেস্ট আছে বড়, আমার শেড করতেছে এখানে প্রায় 30-40 লাখ টাকা আমাদের শুধু এই যে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট আছে, এই টাকাটা তো আমাদের দিতে হচ্ছে। তো আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম যে আমাদের হাতে তো অপরচুনিটি আছে, যেহেতু একটা ইকোসিস্টেম করছি। সবচেয়ে মোস্ট যেটা পজিটিভ দিক, আমাদের একটা ক্লায়েন্ট বেস আছে ভালো, আমরা যেটা যারা আমাদেরকে ট্রাস্ট করে এবং তারা আমাদের কাছ থেকে চোখ বন্ধ করে জিনিস নেয়। এবং যে কোনো জিনিস যদি দুধ বিক্রি করি, আমরা ধরেন 500-1000 লিটার দুধ বিক্রি করার কোনো ঘটনা না আমাদের জন্য ইনশাল্লাহ। সো এইটা যেহেতু আমাদের বড় একটা অ্যাসেট, আমাদের ইকোসিস্টেমটা আমরা ডেভেলপ করেছি, আমরা খাসির খামার দিয়েছি। তো ভাবলাম যে এইটা আসলে একটা টিম গেম, আমরা টিম একটা ডেভেলপ করি। কারণ সন্তান আমরা জন্ম দিয়েছি ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সন্তান বাবা মা জন্ম দিলে তার জন্য কিন্তু টিচার রাখতে হয়। একা কিন্তু বাবা মা বড় করতে পারে না, টিচার লাগে, লাগে। সো এখন কিন্তু আমাদের ক্রিম খাওয়ার সময় ছিল,
যে এতদিনই কষ্ট করছি, এখন ব্যবসা থেকে একা ক্রিম খাবো। বাট দেখলাম যে না, এটা আসলে আরো লোকের এঙ্গেজমেন্ট দরকার। আর সবচেয়ে বড় কথা যেটা ভাই বলছেন, অলরেডি কাভার করছেন, যে আমরা এজ এ ভেন্ডার, আমরা তো যদি 2 নাম্বার হইতাম তাহলে কথা ছিল না। কিন্তু আমার তো মেইন কনসার্ন এখন ভাই, ওই যে বললাম না, ফোকাস 2 ভাগ হয়। আমার এখন, আমি এজ এ লোন না থাকলে বিজনেসম্যান হিসেবে কি করবো, আল্লাহ আমার ব্যবসা বরকত দেয়, এটা করি দোয়া। কিন্তু এখন এটার সাথে আরেকটা দোয়া যুক্ত হয়েছে, যে আল্লাহ ঋণগ্রস্ত করে মৃত্যু দিয়ে না, অপমানিত করে না মানুষের কাছে। হ্যাঁ, ঋণটা যাতে শোধ হয়। তো এটা একটা কিন্তু বড় লায়াবিলিটি আমাদের। তো এই কারণে আমরা চিন্তা করতেছি যে, আর এটা ওই ফাইন্যান্সের দিক দিয়েও, ইনভেস্টরের সাইড থেকেও আমাদের সাইড থেকেও ভাইয়াও বলছেন যে মুশারাকাটা হচ্ছে, মানে লং টার্ম যে ফাইন্যান্সিংটা, এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। তো আমরা এই জন্যে আমাদের এগ্রোর জন্য, এটা তো টেম্পোরারি জায়গা, আমরা লিজ নিয়ে করছি। আমরা এগ্রোর জন্য একটা জায়গা দরকার পার্মানেন্ট। আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি কলাতিয়াতে, ওইখানে নদীর পাশেই, এবং আশেপাশে প্রচুর জমি আছে, ওইখানে ঘাস উৎপাদন হয় এবং সবজি হয়। তো ওইখানে আমরা আমাদের ওই জায়গাটায় এগ্রোর একটা উইং করতেছি। আমরা জায়গাটা কিনতেছি নিজে, প্রায় 1 বিঘার কাছাকাছি, 26 শতক। সো যেহেতু ওইখানে একটা বড় ইনভেস্ট লাগতেছে, আর আমরা নিজেদের জায়গায় যাচ্ছি, এই জন্য আমরা এই আমাদের এগ্রোর যে সেকশনটা, এইটা কিন্তু আমাদের ক্যাশ কাউ, মানে লিটারেলি ক্যাশ কাউ। হ্যাঁ, যে এটা একটা বড় অ্যামাউন্টের বিজনেস। এইটা আমরা ইকুইটি শেয়ার ছাড়তেছি এই বিজনেসটার, এবং এটা আমরা গত 2 বছর ধরে কনস্ট্যান্টলি, আলহামদুলিল্লাহ, এটা আপনার যেহেতু এটা আমাদের বিজনেস সিক্রেট, যে 1,20,00,000-এর মতো আমাদের রেভিনিউ আসছে। ইউজুয়ালি ভ্যালুয়েশন গুলা হয় 10 টাইমস করা হয়। তো আমরা আরেকটু ডিফেন্সিভ হয়ে 8 টাইমস করে 10 কোটি টাকা রেভিনিউ ধরে আমরা একটা ভ্যালুয়েশন করছি। করে আমরা ইকুইটি শেয়ার ছাড়তেছি, 1,000টা শেয়ার 1 লাখ টাকা করে। তো আমরা এইটার সাথে অ্যাডেড একটা বেনিফিট রাখতেছি কি, আমরা জমির মালিকানাও দিচ্ছি। আপনি কিন্তু এগ্রোর শেয়ার সেল করতেছি আমরা। ধরেন আপনি যে কোনো প্রতিষ্ঠান, খাসফুড হোক বা ওয়ানুম্মা, শেয়ার কিনলেন প্রতিষ্ঠান, আপনি কিন্তু প্রতিষ্ঠানের শেয়ারটা কিনলেন, তাই না? তো আমরাও প্রতিষ্ঠানের শেয়ার সেল করছি, বাট এট দ্য সেম টাইম এটার সাথে অ্যাড অন বেনিফিট হিসেবে আমরা ওই যে এগ্রোতে যে জমিটা কিনতেছি, আমরা ওইখানে আমরা আমাদের ইনভেস্টরদেরকে একটা জমির রেজিস্ট্রেশন দিচ্ছি, মানে দলিল পত্র দিচ্ছি। এটার কয়েকটা উদ্দেশ্য। এক হচ্ছে যে, যেহেতু আমরা এখন লিমিটেড কোম্পানি করতেছি, এটা একটা ডকুমেন্টেশন, মানে আমাদের ইনভেস্টররা যাতে একটা নির্ভর থাকে। এবং জমির ইটসেলফ কিন্তু ধরেন ভ্যালুয়েশন বাড়ে অনেক, তবে ওই ভ্যালুয়েশন বাড়াটা আবার দেখতে হবে লোকেশনটা বা কত প্রাইসে কিনতেছি। ধরেন আপনি বসিলে যদি এখন কিনেন 1 কোটি টাকার মতো লাগবে কাঠা, এটা বাড়লে 5 বছর পরে কত হবে ম্যাক্সিমাম? 1,20,00,000 হবে বা 1.5 কোটি হবে, মানে 1.5 গুণ বাড়বে ম্যাক্সিমাম। আর আমরা যে জায়গায় কিনতেছি, ওই জায়গায় 4,80,000 করে শতক কিনতেছি। তো এইটা কিন্তু 5 গুণ 10 গুণ বাড়ার স্কোপ আছে। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, আমরা যখন ধরেন আমাদের পাশের জমিটা কিন্তু 6 লাখ টাকা করে সেল হচ্ছে, ভাইয়া গেছিলেন, ওইটা হচ্ছে ওই যে বাউন্ডারি দিয়ে ঘেরা আর একটু ল্যান্ডটা উঁচু, এই জন্য 6 লাখ। আর আমরা কিনতেছি কত, 4,80,000। আমরা যখন এই জায়গায় উঠে যাব কেনার পর, জাস্ট একটা বিল্ডিং করবো, এখনই কিন্তু এটার ভ্যালুয়েশন 7 থেকে 8 লাখ টাকা হবে, মানে প্রাইস ভ্যালু। আর এটা, হ্যাঁ হ্যাঁ, রাস্তা, সামনে রাস্তা, পিছনে নদী। হ্যাঁ, তো এইটা কিন্তু জমির ইটসেলফ একটা ভ্যালুয়েশন বাড়তেছে, প্লাস আপনার জমির একটা মালিকানা থাকতেছে। আর আমরা একটু বড় চিন্তা করার একটু যাচ্ছি ওখানে, যে একটা আমরা এখানে এগ্রো ভিলেজ বা এগ্রো কমিউনিটি, এখানে আইটির লোকজন আছেন ভাই। আমি কিন্তু এই যে চ্যাট জিপিটি বা এআই টিআই ইউজ করি, এবং আমি সবচেয়ে বেশি শঙ্কিত, আমার কাজও কিন্তু অলরেডি রিপ্লেস। আমি কিন্তু অনেক বড় বড় লেখা লিখি না, পোস্ট লিখি। হ্যাঁ, এই জিনিস টোটালি এখন এআই দিয়ে করা যাচ্ছে সেকেন্ডে। এবং এআই ইনভেশন, মানে এটা যে কোন দিকে যাচ্ছে দুনিয়া, এটা আমরা আসলে কেউ প্রেডিক্ট করতে পারতেছি না। বাট যারা এআই নিয়ে কাজ করে, যেমন সাইমন সিনেক বা স্যাম অল্টম্যান, ওরা কিন্তু এটা ওয়ার্ন করতেছে মানুষকে, যে আসলে এই ব্লু কলার জব বলে আসলে কিছু থাকবে না। তো কোন জায়গায় যাচ্ছে শিফটিংটা, আপনি শিফটিংটা ওদের দিকে তাকান, ওরা কোথায় ইনভেস্ট করতেছে। আপনি মার্ক জাকারবার্গ বলেন, জেফ বেজোস বলেন, সবাই কিন্তু এগ্রিতে ইনভেস্ট করতেছে। সো এইটা অ্যাজাম্পশন করাই যায় যে নেক্সট এই ওয়ার্ল্ডের ইকোনমিটা কিন্তু টোটাল শিফট করবে এগ্রিতে। কারণ আপনি এআই দিয়ে সবকিছু করতে পারবেন, বাট ভাত তো প্রডিউস করতে পারবেন না, আপনাকে তো খাইতে হবে। আপনি তো মাংস প্রডিউস করতে পারবেন না। তো ওই দিকে যাচ্ছে। তো আমারও মনে হয়েছে যে তাহলে আমরা আমাদের বিজনেস ফোকাসটাও ওই দিকে শিফট করি, যে আসলে এগ্রোটা, এখানে অনেক কিছু করার সুযোগ আছে। হ্যাঁ,
এটাকে একটা 1,000 কোটি টাকার কোম্পানি, 10,000 কোটি টাকার কোম্পানি করা কোনো ঘটনা না। এটা আমরা তো স্টার্ট আপ মডেলে এগুলা বলি না, ইউনিকর্ন ফিউনিকর্ন। আমার কাছে একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া এই অ্যাগ্রোতে ইউনিকর্ন, আমি কই ভাই এই ইউনিকর্ন কনসেপ্ট আসছে এই তোমার কি মনে হয় না যে বেঙ্গল মিট ইউনিকর্ন? হাজার হাজার কোটি, বেঙ্গল মিট বাদ দিলাম, ওর তো নাম জানি ভাই, ফিড বানায় বা গ্রামে যে দোকান দিয়ে ভুসি বিক্রি করে কোটি কোটি টাকার ব্যবসা করে, বুঝছেন? এই ইউনিকর্ন ফিউনিকর্ন এই যে স্টার্ট আপ মডেলে এগুলা আমরা শুইরা অভ্যস্ত, মানে এগুলা আমাদের কাছে নতুন। বাট এই যে 1,000 কোটি টাকার ব্যবসা বাংলাদেশে বহুত আছে অ্যাগ্রো ব্যবসায়, বাট ওগুলা আমরা চিনি না। সো এই অ্যাগ্রো বিজনেসে কিন্তু এটা করার সুযোগ আছে ভাই, আমাদের একটা বড় জায়গায় যাওয়ার সুযোগ আছে। আমরা দুধ, আমাদের মার্কেট আছে, মাংসের মার্কেট আছে, কুরবানির মার্কেট আছে। আরো সবচেয়ে মজার বিষয় যে যেটা আমরা চিন্তা করি নাই, ওইখানে কিন্তু প্রচুর ঘাস হয়। আমরা কিন্তু নিজেরা এখানে এখন 7 টাকা করে কেজি করে ঘাস কিনি, এবং এইখানে কিন্তু অনেকগুলো অ্যাগ্রো, এখানে মেঘডুবি আছে, সিম্বা আছে, সবার সাথে আমাদের কানেকশন ভালো। সো সবাই কিন্তু ঘাস কিনে। একটা আমরা ছোট অ্যাগ্রোতে মিনিমাম 1.5 টন ঘাস লাগে একটা অ্যাগ্রোতে পার ডে, প্রত্যেক দিন কিন্তু। হ্যাঁ, 1.5 টন মানে 1500 কেজি। তোমার 100 গরু থাকলে তো 1500 কেজি গরু, 15 কেজি গরু ঘাস খাবে না? বা ধর আরো 200 গরু যার, তো 200 কেজি প্রচুর আছে। তো আমরা যদি ধরেন একটা অ্যাগ্রোতেও ঘাস সাপ্লাই দিতে পারি, শুধু ঘাস বিক্রি করে ধরেন ভাই কত হয়, 1.5 টন 7 টাকা ইন্টু 12 ইন্টু 30, দেখুন দেন আমরা নেট প্রফিট যদি 2 টাকা করে ধরি, আমাদের 11 লাখ টাকা শুধু প্রফিট, নেট প্রফিট আসবে, গ্রস না, আমাদের আসবে ইনশাল্লাহ ঘাস বিক্রি করে, যেটাতে আমাদের ধরেন অপারেশনাল খরচ উঠবে। আর আমরা যেহেতু নদীর পাশে, নদীর ওই পারে যে জমিগুলো ওইগুলো কিন্তু অনেক সস্তা, ওইটা ধরেন 80,000, 90,000, 1 লাখ টাকা করে শতক বিক্রি হয়। আমাদের টার্গেট হচ্ছে বেসিক্যালি ওইটা, আমরা ওই যে বাটার শোরুমের মতো করবো আর কি। বাটার শোরুম দেয় না, নিচতলায় ছোট একটা দোকান দেয়, নিয়ে বলে যে উপরতলায় একটা বড় দোকান, ভাই উপরে যান, উপরে ভালো কালেকশন। আমরা হচ্ছে নদীর এই পারে বেশি দামে কিনতেছি, এইটা হচ্ছে আমাদের ওই যে বাটার শোরুমের নিচতলা। আর বেসিক্যালি আমরা হচ্ছে ওই সাইডটা ডেভেলপ করবো, কারণ ওই থেকে জমির দামও কম। আমাদের সবজি ক্ষেত্রে যেগুলো করার ইচ্ছা আছে, মানে অ্যাগ্রো ট্যুরিজম, মানে আমরা কিন্তু এগুলো নতুন কিছু করতেছি না ভাইয়া। ওই যে আমাদের 1,000-1,200 ক্লায়েন্ট বেস আছে, এইগুলাকেই আমরা ইকোসিস্টেম যেটা, ওদেরকেই কিন্তু এই জিনিসগুলা নাড়াচাড়া করবো। ওদেরকেই ধরেন আপনার তো রিসোর্টে যাইতে হয়, ট্যুরিজমে যাইতে হয়, জান না? সবাই তো আমরা যাই। ভাই তুমি আমার এখানে আসো, বাচ্চাদের 30-40 পদের সবজি থাকবে এখানে, নিজেরা তুলো। ওই যে যেমন আপেল বাগানে যে তুলে না, বাচ্চাদেরকে দেখান যে ভাই এটা দেখো ঢেঁড়সের গাছ, এটা কুমড়ার গাছ। সো নিজেরা এটা তুলে আনবেন, এটা যে একটা ফিলিংস। তারপরে দুধ খাবে, দুধ ছেঁকা দেখবে, নদীতে ঘুরবে, আমরা এখানে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট করবো ইনশাল্লাহ। তো এইটা ভাই আসলে মানে আমি ড্রিম মনে হইতেছে হয়তো, বাট এটা দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। ওরা গেছে দেখছে ওইখানে জায়গাটা, যে এটা মানে আজকে জমি কিনলে কালকে থেকে এটা স্টার্ট করা সম্ভব, এবং আমরা এটা যত দ্রুত হয় করবো আর কি ইনশাল্লাহ। তো এই হচ্ছে আর কি আমাদের এই ইনভেস্টমেন্ট মডেল। আমরা 490টা শেয়ার ছাড়তেছি, তো এর মধ্যে 4,90,00,000 টাকা আর কি আমাদের রেইজ হবে ইনশাল্লাহ। তো যেখান থেকে আমরা 1,24,00,000 আমাদের জমি কেনা বাবদ, আর হচ্ছে আনুষঙ্গিক রেজিস্ট্রেশন বাবদ ধরেন 1,40,40,000, আর 60,00,000 টাকা আমরা ধরে রাখছি ওখানে ইনফ্রাস্ট্রাকচার, ওই শেড করবো, 200 গরু শেড হবে ইনশাল্লাহ এখানে। তারপর ওই যে মুন্সিগঞ্জ থেকে একটা ওই যে কাঠের ঘরগুলা পাওয়া যায় না 2 তলার, ওইগুলা একটা বসাবো ইনশাল্লাহ। একটা ফ্লোটিং ইয়া থাকবে, রেস্টুরেন্ট টাইপ, মানে মাল্টিপারপাস, ওখানে নামাজ পড়বো, আড্ডা দিব, বিকালবেলা বসে থাকবো, সূর্য অস্ত দেখবো, হ্যাঁ, তো খাওয়া দাওয়া করবো। আর নৌকা তো থাকবেই, ওই নৌকা দিয়ে কিন্তু সারা বাংলাদেশ বা সারা পৃথিবী আপনি যেতে পারবেন। আমরা অ্যাডভান্স আপনাদের একটা দাওয়াত দিয়ে রাখি, নেক্সট উইকে শুক্রবার ইনশাল্লাহ আমরা এই যে এখানে আমাদের বসিলায় ঘাট আছে নৌকায়, যে বুড়িগঙ্গা, যেটা বুড়িগঙ্গা তুরাক, এই আমাদের এইটা হলো তুরাক, সামনে গেলে বুড়িগঙ্গা, আমরা এখানে উঠবো সবাই, উঠে ওই আমাদের যে ওই স্পট যেটা বলতেছি নদীর সাথেই, হ্যাঁ, আমরা একটা রিভার ক্রুজিং করবো কিন্তু নেক্সট উইক ভাইয়া, নেক্সট শুক্রবার। এটা অ্যাডভান্স আমি দাওয়াত দিয়ে রাখলাম। হ্যাঁ, লিমিটেড, হ্যাঁ, বাট এখানে যারা আছে এরা ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? তো ওইখানে আমরা যাব, আবার ওইখানে মানে এটা গেলেই বুঝবেন ভাই, আসলে আমরা বাড়ায় কোনো কিছু বলতেছি না। ধরেন মানুষ 10 টাকার 2 টাকার জিনিস থাকলে 10 টাকার বলে, আমরা উল্টাটা আপনার মিশলেও দেখবেন, আমাদের 10 টাকার আছে, বাট আমরা 2 টাকার কথা বলি। আমরা যদি একটু অ্যাগ্রেসিভ হই, অন্যরা যেভাবে করতেছে, সুগার খামার বা অন্যান্যরা, আপনি আমাদের পোস্ট দেখছেন ইনভেস্টমেন্ট রিলেটেড, একটা আমি দিছি, ওইটা দিয়েই ধরেন
এই যে ভিতরে লোকগুলোর কাছে নাড়াচাড়া করতেছি, আমরা ওইভাবে অ্যাগ্রেসিভ না, আমাদের তো দরকার নেই এত। ভাই বললাম না, ওভার ফাইন্যান্সিং একটা কিন্তু বার্ডেন একটা বিজনেসের জন্য। আপনার এখন 10 কোটি লাগে, আপনি তুলে রাখছেন 100 কোটি। যেমন আমাকে যদি 2 বছর বা 3 বছর আগে কেউ 1 কোটি টাকা দিত যে ভাই ব্যবসা করেন, গরুর ব্যবসা, আমি কিন্তু ভাই আপনি একটা রিক্সা লাগে 1 লাখ টাকা দিয়ে দেখেন তো, ওই ওই জুয়া খেললা লুডু খেললা টাকা শেষ করবে, কারণ ওর ওই ক্যাপাসিটি নাই তো। হ্যাঁ, সো আমরা তো ওইভাবে আমরা তো এই টাকাটা ইউটিলাইজ করতে চাই। তো যেটা হচ্ছে আমরা 2 কোটি টাকা ওইখানে ইনফ্রাস্ট্রাকচার করব, আর ইনশাল্লাহ বাকি 3 কোটি টাকা আমরা অপারেশনাল খরচ, যে এই যে গরু কিনবো আর কি, গরু ধরেন 100 গরু কিনবো দুধের, তারপরে 100-200 গরু আমাদের থাকবে যে মাংসের জন্য, তারপর অন্যান্য যে স্কোপ গুলো আছে, এই যে ট্যুরিজম, অ্যাগ্রো ট্যুরিজম বলতেছে, আমরা পার মান্থ যদি 100 জন লোক আনতে পারি, 100 জন লোক মানে কিন্তু অনেক মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা 4-5টা ক্লায়েন্ট, সবাই তো গ্রুপ বেঁধে আসবে। আমরা স্পোর্টস এর একটা ব্যবস্থা রাখবো, মানে কর্পোরেটরা আসলে ওখানে জমি লিজ পাওয়া যায়, মানে এই যে বললাম না এগুলো আমরা কিনবো না আপাতত, সব লিজ নিয়ে, ওই লিজের ওইখানে প্রচুর, ওইখানে সব ঢাকাইয়েরা জমি কিনে রাখছে, 2 বছর 5 বছরের জন্য জমি লিজ পাওয়া যায়। আমরা স্পোর্টস এর ব্যবস্থা করবো, আসবে খেলবে খেলবে, পুকুরে নদীতে গোসল করবে, ঘুরবে, সবজি তুলবে। তো যদি 100 ক্লায়েন্টও আমরা আনতে পারি পার মান্থ, আমাদের কিন্তু 1200 ক্লায়েন্ট আসতেছে ইয়ারলি, 2000 টাকা করে যদি খরচ করে, তাহলে কিন্তু 24 লাখ টাকা আমরা রেভিনিউ পাচ্ছি। এখন এটা শুধু টাকাটা ভুলে যান, এই যে 1200 লোক আসলো, এরা আইসা আমাদের গরু দেখবে না, আমাদের দুধ খাবে না, আমাদের সবজি দেখবে না, কুরবানির যে গরু বেচতেছি আমরা বেচবে না, তা আমরা এই 1200 থেকে 100 কনভার্সন পাবো না নেক্সট ইয়ারে? অবশ্যই পাবো, বা দুধের ক্লায়েন্ট পাবো না আমরা। সো ওইটা কিন্তু আরেকটা বেনিফিট, মানে এরকম একটা ফুল ইকোসিস্টেম ভাইয়া। এবং এটা কোনো এক্সাগারেশন না, দিস ইজ রিয়েলি, এটাই বাস্তব। সো এইটা আমরা এমভিপি করে করে ভাইয়া, এতদিন আমরা প্রফিট সেন্ট্রিক ছিলাম না, এখন এইটার বেনিফিটটা আমরা নিব ইনশাল্লাহ ভাইয়া। এই যে ইনভেস্ট করছি এতদিন, মানুষের সাথে রিলেশনশিপ, এই যে আমাদের অ্যাক্টিভিটি গুলো, আমি কিন্তু অলওয়েজ অর্গানিক মার্কেটিং এ বিশ্বাসী। হ্যাঁ, যে টাকা পয়সা খরচ করি না, বাট এটা কিন্তু ফ্রি একেবারে না। আমরা সারা বছর অ্যাক্টিভিটি করি, ঈদের সময় যে কিন্তু এটার বেনিফিট পাই, মানুষের সাথে সম্পর্ক থাকে, বা কোনো না কোনো সময় আমরা বেনিফিট পাই এটার। সো এই যে সারা বছর ব্যাপী আমরা অ্যাক্টিভিজম করব, ওইটার বেনিফিট আমরা কিন্তু পাবো। তো এইটা আপাতত মডেল আমাদের। আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ 50-60 লাখ টাকার মতো বুকিং হয়ে আছে, আর আমাদের টার্গেট হচ্ছে জানুয়ারির মধ্যে জমিটা ক্লোজ করে এই বছরই, মানে এই ঈদ তো ধরেন মে মাসের দিকে, মানে মেয়ের শেষের দিকে কুরবানির ঈদ। সো তার আগেই যাতে অ্যাটলিস্ট আমরা একটা ইউনিট ওইখানে করতে পারি। আর প্রফিটের বিষয়টা অনেকেই জিজ্ঞেস করে, এবার সবারই কনসার্ন, আসলে প্রফিটটা তো এটা মুশারাকা শেয়ার, আর যারা আসলে ওই ডেপ ফাইন্যান্সিং বা শর্ট টার্মে টাকা আছে প্রফিট চান, তাদের আসলে এটাতে আসা উচিত হবে না। ধরেন এটাকে একটা অ্যাসেট, আপনি জমি কিনতেছেন, জমি কিনে কি আমরা ইমিডিয়েটলি এখান থেকে রিটার্ন চাই, নাকি ভ্যালুয়েশনের জন্য আমরা এটা করি, যে 5 বছর 10 বছর পর জমির দাম বাড়বে, তখন আমরা এটা সেল করে একটা বেনিফিট পাবো। সো এখানেও সেম মানসিকতাটা নিয়ে আসতে হবে। আমাদের জমি তো আছেই, প্লাস বিজনেসও কিন্তু বাড়তেছে। আপনি এখানে ভ্যালুয়েশন যদি আপনি মাল্টিপ্লাই করতে চান, বাইরের ইনভেস্টররা কিন্তু এটাই করে, স্টার্ট আপ ফাইন্যান্সেও কিন্তু ওই ভ্যালুয়েশনের খেলা। আপনি ভ্যালুয়েশনে জাস্ট এতটুকু টাচ দেয়, ধরেন আপনি 10 কোটি ভ্যালুয়েশন, আমরা এখন 1,20,00,000 টাকা আমাদের রেভিনিউ, 8 টাইমস। সো এটা যখন আমার 3 কোটি টাকা বা 5 কোটি টাকা রেভিনিউ হবে, তখন আমার ভ্যালুয়েশন কত হবে ভাই? কারণ 10 টাইমস যদি করেন 50 কোটি টাকা হবে প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন, তাই না? এবং এটা তো এক্সপোনেনশিয়ালি বাড়বে ইনশাল্লাহ। সো তখন আপনার এই 10 কোটিটাই, এই টাকাটাই, 1 লাখ টাকাটাই কিন্তু 5 টাইমস হয়ে যাচ্ছে ভ্যালুয়েশন। ওইগুলা অত দূরের হিসাব বাদ দিলাম, 3 কোটি ধরেন, মনে হচ্ছে যে না হয়তো কঠিন হবে। আপনি এখনকারই ধরেন, আমরা যখন জমিটা এখনো আমাদের হাতে নাই, আমরা তো শুধু গল্প বলতেছি না ভাই, আপনি যে বলেন গল্প, এটা কিন্তু গল্প বলতেছি আপনাদের। কিছু আমরা আগাইছি, যেমন জমি বায়না করা হয়েছে আমাদের, ওইখানে যাচ্ছি আমরা, তো এটা কিন্তু এখনো ভিজিবল না আমাদের চোখে, জমিটার দখল তো আমরা এখনো পাইনি। তাতেই কিন্তু মানুষজন, আমরা 50-60 লাখ টাকা উঠায় আসছে, বা আমাদের একটা বুকিং পাইছি। সো ধরেন এখন 1 লাখ টাকা করে কিনতেছে। আমরা যখন এইটা জমিটা আমাদের রেজিস্ট্রেশন হবে, আমরা উঠে যাব, এখানে গরু উঠাবো, একটা সেট আপ হবে, এরকম ট্যুরিজম শুরু করব, তো আমাদের তো ফুল 5 লাখ টাকা তো একদিন আসতেছে না, এটা তো ডে বাই ডে আসবে। ধরেন 2 কোটি টাকা আমাদের আসলো,
1 লাখ টাকা করে। তো আমরা উঠে গেলাম ওইখানে, সেট আপে উঠে গেলাম, আরো 3 কোটি টাকা তো আমরা উঠাবো। তো ওই যে যারা 3 কোটি, নেক্সট 3 কোটি যারা আসবে, তারা কি ভাই এই 1 লাখ টাকার ভ্যালুয়েশনে শেয়ার পাবে? বলেন তো, আপনাদের কমন সেন্স কি বলে? বা দেওয়া উচিত? আপনি তো দিবেন না যে ভাই আমি 1 লাখ টাকা নিলাম, আপনার কিছু নাই, আর হেরে দিতেছেন 1 লাখ টাকা, এটা তো হইলো না। তো তখন আমরা তার কাছে কত বেচবো? মিনিমাম 1.5 লাখ টাকা বেচবো। তাহলে আপনার যে শেয়ার ছিল 1 লাখ টাকার, ওইটা কয় গুণ হইলো? 1.5 গুণ হইলো না এখনই? মানে এই 5 কোটি টাকা ওঠার আগে, আমরা লক করার আগেই আপনার কিন্তু এটা 1.5 গুণ হয়ে গেল, মানে অপারেশনে যাওয়ার আগেই যদি ধরেন। মানে এটা আমি আপনাদের, এটার ফিউচার যদি, মানে এটাকে ওই শর্ট টার্ম ফাইন্যান্সের জন্য আসলে আসা উচিত হবে না। আপনার যদি ভ্যালুয়েশন করতে চান, এবং আমাদেরও টার্গেট আছে ভাই, আমি কিন্তু গভর্নমেন্ট জবে ছিলাম, আমি ফার্স্ট ক্লাস জবে ছিলাম, ভাইও আছে এখানে, কিন্তু বড় লোক হইতে চাইলে বড় লোক হওয়া কিন্তু ব্যাপার না, তাই না ভাই? অবৈধ পথে হোক, আমরা কিন্তু এখানে আসছি একটা ইম্প্যাক্ট ফেলতে বা একটু বড় কিছু করতে। তো আমাদেরও টার্গেট আসলে এটাকে আমরা এই জায়গায় আটকে রাখবো না। আমরা টার্গেট হচ্ছে, আমরা ধরে রাখছি যে 5 বছরের মধ্যে এটাকে লিমিটেড কোম্পানি করবো ইনশাল্লাহ। নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে আইপিও তে যাওয়ার ইচ্ছা আছে ভাই। মানে যত, ওই যে ওদের তো টাইম স্প্যান আছে, কিছু শর্ত আছে, এত টাকা ইয়া লাগে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগে, ওইগুলা ফিল আপ করে কিন্তু আমরা আইপিও তে যাবো। আর আইপিও তে গেলে ওটার গেম, ওটা কিন্তু অন্যরকম। আপনার এটা আল্লাহ নোস 1000 টাইমস হয়ে যাবে এই আইপিওর, আপনার এক্সিস্টিং এখনকার যে শেয়ারটা, যদি আইপিও তে যাই যখন। হ্যাঁ, আমরা ওই দিকেও কিন্তু আমাদের টার্গেট আছে যে ভাইয়া, কারণ আপনার একটা শেয়ার আর আমার তো হইলো ভাই 500টা শেয়ার, তাহলে আমি কেন ভ্যালুয়েশন আমার বাড়াবো না, তাই না? সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে ম্যাক্সিমাম একটা জায়গায় নিয়ে যাওয়া ইনশাল্লাহ, এবং আমাদের ওই ক্যাপাসিটি বা ওই সক্ষমতাটা আল্লাহ এতদিনে দিছে যে একটা বড় জায়গায় স্পেসে প্লে করার। সো এই সুযোগটা আছে, এবং আমরা একটা টিম হিসেবে আর কি, একা ক্রিম খাওয়া না, সবাই মিলে। এবং আমাদের হাদিসও আসছে যে শেষ জমানায় ওই ইয়ার দিকে যাওয়ার কথা, ভেড়া পালতে বলা হয়েছে, মানে কৃষিতে উদ্বুদ্ধ করা হয়েছে। তো আমরা ওইখানে গেলে আরেকটা বড় যেটা সুবিধা হবে, আমরা একটা কমিউনিটি করারও চেষ্টা করবো এখানে, যেহেতু এখানে জমি কেনা বেচা হচ্ছে এবং মোটামুটি কম দামে। ঢাকায় তো ভাই এখন কেনার সুযোগ নেই আমাদের মিডিল ক্লাস বা হায়ার মিডিল ক্লাস যারা আছি, এখন ওইদিকে কিন্তু কেনা বেচার সুযোগ আছে। তো আমরা যদি একসাথে মিলেমিশে একটা কমিউনিটি হয়ে থাকতে পারি, এবং সবচেয়ে বড় যেটা, ওই যে মার্ক জাকারবার্গ বা ওদের কথা বললাম, ওরা কিন্তু সবাই এগ্রিতে ইনভেস্ট করতেছে, আরেকটা কমন কাজ করতেছে, আপনারা পডকাস্ট গুলো দেখলে বুঝবেন, ওরা কিন্তু বাংকার করতেছে সবাই, মাটির নিচে বাংকার, এবং এটা পারমাণবিক বোমা প্রুফ। হ্যাঁ, এবং ওইখানে ওরা ওই খাদ্য শস্য বীজ এবং ওদের শেল্টার করতেছে, এবং ওটা অ্যাজুম করতেছে যে রিসেন্ট টাইমেই নিউক্লিয়ার ওয়ার টোয়ার হবে বা কোনো বড় ডিজাস্টার হবে, যখন এই বাংকার গুলাতে ওরা ওদের জীবন বাঁচাবে আর কি, বা ওই যে শস্য, খাদ্য শস্য এটা। তো এইরকম যদি হয়, অ্যাটলিস্ট এইখানে ইনভলভ হইলে আপনাদের বা আপনার ফ্যামিলির যে খাবারের যে নিশ্চয়তাটা, ফুড ক্রাইসিস, আপনার তো ভাই আমরা কোভিডে 2টা গেঞ্জি পরে 3 মাস কাটাইছি। আপনার আইটি, কম্পিউটার মোবাইল না হইলেও চলবে, কিন্তু আপনাকে খেতে হবে। সো আপনার এবং আপনার পরিবারের খাবারের নিশ্চয়তাটা যাতে তৈরি হয়, এরকম একটা জায়গায় আমরা সবাই মিলে একটা এনশিওর করতে চাই। এটা একা আমাদের পক্ষে সম্ভব না, আমরা সবাই মিলে এই জায়গাটায় যেতে চাই আর কি। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। আর নেক্সট উইকে আপনাদের দাওয়াত, যে আমরা রিভার ক্রুজ করবো আর কি ভাই, ওই জায়গাটায় যাব ওইখানে। হ্যাঁ, এটা সকালবেলা ভাই, আমি ডিটেলটা শেয়ার করবো ইনশাল্লাহ পরে। সো নেক্সট উইকে আমরা যাব ভাইয়া, প্লিজ। ও হ্যাঁ, ও আচ্ছা, এটা বলতে, ভেরি গুড কোশ্চেন, এটা আমি বলতে ভুলে গেছি। এটা বেসিক্যালি মডেলটা হচ্ছে ভাইয়া ফ্ল্যাট কেনা বেচার যে মডেলটা, আমরা জমি ফ্ল্যাট কিনি না, এটা তো খুব কমন মডেল। ফ্ল্যাটের কিন্তু রেজিস্ট্রেশন হয় না, রেজিস্ট্রেশন হয় কিন্তু জমির ফ্র্যাকশনাল এবং আনডিভাইডেড। আর কি যেন টার্মটা বললেন ওই দিন, এটা সুন্দর টার্ম আছে, এবং আনডিভাইডেড এবং আন মানে অনির্দিষ্ট, মানে ভাগ করা ছাড়া। মানে আপনি 36 জন মিলে একটা জমি, একটা ফ্ল্যাট করছেন, বিল্ডিং করছেন, 36টা শেয়ার, 36টা ফ্ল্যাট, আপনি একটা ফ্ল্যাটের মালিক, জমির পরিমাণ 5 কাঠা। তো ওইটার ভ্যালুয়েশন, 36টা ফ্ল্যাটের ভ্যালুয়েশন ধরেন লেটসে 10 কোটি টাকা, কিন্তু জমিটা কিনছেন 1 কোটি। তো ওই 10 কোটি ভ্যালুয়েশন ধরে 36 ভাগ করে আপনাকে যতটুকু অংশ হয়, ওই অংশ কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। হ্যাঁ, অযুতাংশ বলেন বা বড় স্কোয়ার ফিট বলেন, হ্যাঁ, পয়েন্টে চলে আসবে তখন। তো ওইটাতে আমরাও এখানে সেম মডেলটা করব। আমরা 10 কোটি জমির প্রাইস ধরে, আমাদের অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 4 কোটি 4,80,000 করে, 1,24,00,000
বাট এটার প্রাইসটা আমরা 10 কোটি ধরতেছি ভ্যালুয়েশনটা, মানে যেহেতু আমাদের অর্গানাইজেশন আছে এখানে ধরে আমরা ওইটাকে 26 শতক ভাগ দিয়ে আমাদের আসতেছে 11-12 স্কোয়ার ফিটের মতো, মানে অযুতাংশের হিসেবে মানে 250 অযুতাংশ, ওই পরিমাণ অংশটা আমরা রেজিস্ট্রেশন দিব। এখন রেজিস্ট্রেশনটা কিভাবে দিব, ধরেন আমার জানুয়ারি হইতে হইতে আমাদের তো অলরেডি 60 লাখের মতো হয়েছে, ধরেন আমাদের লেটসে 2 কোটি টাকা হইলো, তো 2 কোটি মানে কি আমাদের 20% না ভাই, আর একটু বেশি 20%, 20% শেয়ার সেল হইলো। এই 20% আর বাকি 80% কার, আহলান এগ্রো মানে আমার। তো আমরা 80% আর ওই 20% আমরা একসাথে জয়েন্টলি রেজিস্ট্রেশন করে ফেলবো। আর এরপরে ধরেন রেজিস্ট্রেশন হওয়ার পর বাকি নেক্সট 6 মাসে আরো 1 কোটি টাকা আসলো, মানে 10% আসলো। 6 মাস পরে আমরা ওই 10% আমার এন্ড থেকে ছেড়ে দিব, ধরেন 70 হবে, আর ইনভেস্টরদের 30 হইলো তখন। এইভাবে হয়তো আমরা 51 পর্যন্ত লক করবো আর কি। আর ইনিশিয়ালি আমরা যে ডকুমেন্টেশনটা করতেছি, আমরা ওয়েবসাইট একটা করছি, অনেকের কাছে লিঙ্ক গেছে, ওইখানে রেজিস্ট্রেশন করে টাকা পেমেন্ট করলে, আমরা কনফার্ম করলে আপনার একটা ই দলিল পাবেন, একটা ই দলিল, ওইটা আমরা প্রিন্ট করে চাইলে বাসায় পৌঁছাই দিব। ওইটা হচ্ছে অর্গানাইজেশনের সাথে দলিল। আর এরপরে আমরা যখন জমি রেজিস্ট্রেশন করব তখন হচ্ছে আপনার ওই যে ওই ওটা তো তখন সরকারি যে খাজনা বা দেহাবি জাবি দিয়ে যে রেজিস্ট্রেশন, ওইটা একটা ডকুমেন্ট থাকলো, হ্যাঁ নামজারি। আর যখন হ্যাঁ ডেফিনেটলি ওই যে যার যতটুকু অংশ ওই অনুযায়ী থাকবে। এবং এরপরে হচ্ছে শেষ করে দিই, এরপরে ওই যে যারা আসবে তখন তো সাব কবলা হয়ে যাবে আর কি। আর যখন আমরা লিমিটেড কোম্পানি করব তখন হচ্ছে লিমিটেড কোম্পানির যে ফরমেশন ওই অনুযায়ী শেয়ার ডিস্ট্রিবিউশন হবে। এই মুহূর্তে আমরা লিমিটেড কোম্পানি যাচ্ছি না, বাট আমরা লিমিটেড কোম্পানি স্টাইলে চলবো। ওই যে ভাই বলছে এটা আমারই উদাহরণ, বিয়ার ক্ষেত্রে খাবার আসতেছে না কেন, হ্যাঁ আমার শেষ কিন্তু বিয়ার ক্ষেত্রে যে বলে না মোহর আর রেস্ট্রি, মোহরটা হইলো সারিয়াগত ভাবে জরুরি। হ্যাঁ ভাইয়া, না 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 শুধু একডোটা রেস্টুরেন্ট আমরা এখন ওইভাবে লাভে আসি নেই, আর ওটা ভলিউমও ছোট। আমরা এই রেস্টুরেন্ট আমাদের ক্লায়েন্ট, এটা আমাদের একটা স্ট্রেন্থ একডোর। হ্যাঁ ক্লায়েন্ট হবে একডোর ক্লায়েন্ট। ওইটা আপাতত নাই আপাতত নাই, আর ওটা ভলিউমও কম, ওইটা এখনো প্রফিট আমরা ওইভাবে আসতেছি না, আর এক্সপেনশন মোডে আছি। তো যেটা ওই যে বললাম না ভাই আপনার ভেন্ডার, আমরা এতদিন মুশারাকা মুদারাবায় যাই নাই কেন, একরোতে মুরাবাহাতে কেন গেছি আমরা, আপনি যতই বলেন ভাই ইনভেস্টর বাংলাদেশে, ভাই একটা কথা বলছে যে ফিলান্থ্রপিক ইনভেস্টমেন্ট, আচ্ছা ওই যে যতই বলেন ভাই বাংলাদেশি ইনভেস্টররা কিন্তু ভাই এখানে আমার এখানে অনেকে ইনভেস্ট করছে, ওই যে পরের বছর হজে যাবে, কিছু টাকা আছে, ভাই এটা রাখো 6 মাস পরে আমার লাগবে, আমি 6 মাস পরে নিবো, তুমি এই টাকাটা ইয়ে করো, এইরকম টাকা কিন্তু ইনভেস্ট করে ম্যাক্সিমাম লোক। আর বাইরের ইনভেস্টমেন্ট সিনারিওটা কেমন, ফিলান্থ্রপিক বলে বা যে ইম্প্যাক্ট বেসড। আপনি যে 0 to 1 বইটা পড়েন, পিটার থিলার, ও হচ্ছে যে ইসের ফাউন্ডার ছিল পেপ্যাল মাফিয়ার একজন, ও বড় ইনভেস্টর। তো ওদের হইলো ওরা কি দেখে ইম্প্যাক্ট, যে এই স্টার্টআপটার সমাজে ইম্প্যাক্টটা কি, যদি ইম্প্যাক্ট ভালো দেখে ওইখানে ইনভেস্ট করে রিটার্নের আশা ছাড়া। হ্যাঁ, আর আরেকটা ইনভেস্টমেন্ট মডেল হচ্ছে যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও মেনটেন করে, যে ওরা 10টা জায়গায় ইনভেস্ট করে, ওরা জানে যে 2টা-5টা ফেল করবে, বাট 1টা-2টা যদি ক্লিক করে ওইটার ইকুইটি দিয়া বাকিগুলো কাভার আপ করবে, এই 2টা মডেলে করে। বাংলাদেশে হচ্ছে কিন্তু সবাই জমানো টাকা, একটু টাকা আছে ওইটারে কম্পাউন্ডিং করার জন্য কিন্তু এই করে। আপনি যতই বুঝান মুশারাকা মুদারাবা, ভাই মানুষ প্রফিট না হলে দিন শেষে আপনি আসলে ইনভেস্টার এটা নিতে চান। এই জন্য আমরা বাই মুরাবাহাতে গেছি, যেহেতু আমরা মুশারাকা মুদারাবায় আমরা কনফিডেন্ট ছিলাম, আমাদের ওপেক্স অনেক খরচ, তো এই জন্য আমরা ইনভেস্টরদেরকে তো আমরা পেইন দিতে চাইনি যে ওরা লস হবে। কারণ আপনি আমাকে বিশ্বাস করলেন যে না এই প্রজেক্ট আসলে লস হয়েছে, বিশ্বাস করলেন, সবচেয়ে ভালো ধারণাটাও কিন্তু আমার সম্বন্ধে আপনার নেগেটিভ ধারণা, যে সাগর ভাই ঠিক আছে লস করছে, বাট সাগর ভাই মানে কেলাস ছিল, এটা নিয়ে হয়তো সিনসিয়ার ছিল না, ডিসিশনটা ভালো হয় না, এটা সবচেয়ে ভালো ধারণা। আর নেগেটিভ ধারণা তো বাপমা নাই, জ্বালা বাটপার স্ক্যামার এটা সেটা, হ্যাঁ। সো ভালো ধারণাটাও কিন্তু নেগেটিভ ধারণা। আমি কেন এই নেগেটিভ, এটা তো আমার একটা বিজনেসের ব্র্যান্ড ভ্যালু, ভাই বললো না এটা একটা আমার ইকোসিস্টেম। আজকে একজন সাপ্লাই ইনভেস্টরের সাথে আমি কোনো খারাপ কিছু হোক, এখন ভাই মোবাইলের যুগে আমার যে পার্সোনাল ব্র্যান্ডিং, আমাকে ক্র্যাশ করে দিতে 1 সেকেন্ড সময় লাগবে। এই স্ক্যামের খবরটা একজন ধরেন 1 লাখ টাকায় যে দেই নেই, বা এইটা কোনো কারণে হয়েছে, এই কাজ কি আমরা কেউ করব, কেউ করবে এই সোশ্যাল মিডিয়ার যুগে।
সো এটা তো ক্র্যাশ করে দিতে 1 সেকেন্ডের বিষয়, আমরা এই রিস্কটা কেন নিতে যাবো? তো এই জন্যই ভাইয়া আমরা এতদিন ওই মুদারাবা মুশারাকায় যাই নাই, মুরাবাহে গেছি যে ভাই